শেষে কিনা তুই আমার সতীন হয়ে এই সংসারে আসলিই মা। এভাবে আমার সংসারটা ভেঙে দিলি। তোর একবারও বিবেকে বাঁধল না আমার সাথে এমনটা করতে? এই, কি রে, জবাব দে। কথাটুকু শেষ হতে না হতেই ইমার গালে একটা থাপ্পড় পড়ে গেল। এতটুকু সময়ের মধ্যেই কিসের থেকে কি ঘটে গেল ঘরের মধ্যে থাকা 4-5 জনের কেউ কিছু বুঝতে পারল না। চৈতির মতো শান্ত মেয়ের এরূপ যেন নৃশংসতার প্রমাণ। গলা চেপে ধরল ইমার। ঘরের সবাই অবাক চোখে তাকালো, একবার রাফাতের দিকে, আরেকবার পাশে বউ সাজে থাকা ইমার দিকে। ইমা কিন্তু চৈতিরই সব থেকে কাছের বান্ধবী, কিন্তু রাফাতকে শেরওয়ানিতে দেখে সবার মাথায় পরিষ্কার হয়ে গেল যে ওরা দুজন নববিবাহিত। আমার গলা ছাড় চৈতি, আমার ব্যথা লাগছে। তুই গর্ভবতী হলে কিছু বলছি না, নইলে এমন 2-1টা ঘা আমিও লাগিয়ে দিতে পারতাম। তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি ইমা। একে তো আমার এই স্বামীর সাথে পরকীয়া করে তার দ্বিতীয় বউ হলি, তার উপর আবার এমন জোর গলায় কথা বলছিস। লজ্জা করে না তোর? না, করে না। তুই তোর জামাইকে কেন সামলে রাখতে পারিসনি বল? তোর জামাই যদি দুধে ধোয়া তুলসী পাতা হতো, তাহলে কেন আমার কাছে আসতে গেল? তখনই রাফাত এসে দক্ষ হাতে মোচড় দিয়ে চৌতির হাতের মুঠো থেকে ইমাকে ছাড়িয়ে আনল। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসল নিজের 7 মাসের গর্ভবতী বউকে। ওকে ছাড়ো চৈতি, কোন সাহসে তুমি ওর গলা টিপে ধরো? ধাক্কা খেয়ে যেন কথা বলতেও ভুলে গেল চৈতি। 7 মাসের উঁচু পেটটা ধরে নিজেকে পড়ে যাওয়ার থেকে আটকাতে চাইল। এমন সময়ে মাথা ঘুরে যেন আশেপাশের সবকিছু দুলে উঠল ওর কাছে। পাশের ফ্ল্যাটের অলিদেশে পেছন থেকে সাবধানতার সাথে ধরল চৈতিকে। এই পর্যায়ে গিয়ে হাত ঢিলা হয়ে আসলো চৈতির। আজ ওর আর রাফাতের 3য় বিবাহবার্ষিকী ছিল। কাছের কয়েকজন বন্ধু বান্ধব আর ফ্ল্যাটের 2-1জন মিলে ওদের ঘরটা সাজিয়েছিল সুন্দর করে, কিন্তু এমন একটা দৃশ্য ওরা সবাই দেখবে কেউ কল্পনায় অবধি করেনি। নিজের সব দেখে কাছের বান্ধবীর কাজ ঝাঁকিয়ে কথাগুলো বলল চৈতি। চোখের সামনে নিজ পর স্বামী আর ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ইমাকে পাশাপাশি বরবউ সাজে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে কথাগুলো বলল চৈতি। 7 মাসের গর্ভবতী চৈতি নিজের ভারিক্কি শরীরটা এগিয়ে দিয়ে দুজনের সামনে দাঁড়ালো। সরাসরি গিয়ে ইমাকে কথাগুলো জিজ্ঞেস করল। চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখার মতো যন্ত্রণাবোধ হয় এই পৃথিবীতে দুটো নেই। চৌতির মনটা ভঙ্গুর হলেও কণ্ঠে ছিল তেজ। ইমা বোধহয় লজ্জায় মাথা উঠিয়ে তাকাতে পারল না চৈতির মুখের দিকে। সবটাই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে খেয়াল করল চৈতির স্বামী রাফাত ইমতিয়াজ। এতক্ষণ যাবৎ দুজনের মধ্যে চোখাচোখি অপলকভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। চৈতির নিজের পেটটা আঁকড়ে ধরল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। এর মধ্যে ইমা আর রাফাত ঘরে ঢুকল। এই, এক্ষুনি বেরিয়ে যাবি তোরা দুজন। আমার চোখের সামনে যদি আমি তোদের দেখি, খোদার কসম এখানে আমি কিছু একটা ঘটিয়ে দেব। রাফাত শেরওয়ানির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে চৈতির পাশে দাঁড়ালো। দেখো চৈতি, তুমি একটু শান্ত হও। এত উত্তেজিত হয়ে পড়লে তো তোমার আর বাচ্চার দুজনেই ক্ষতি হবে। তুমি আমার কথা একবারও ভেবেছ রাফাত? যদি এই কথাটা ভাবতে, তাহলে আমারই চোখের সামনে আমারই সব থেকে কাছের বান্ধবীকে বিয়ে করতে পারতে। চৈতির হাত দুটো আঁকড়ে ধরল রাফাত। চৈতি, এমন চিৎকার চেঁচামেচি করো না। লোকে কি বলবে এত রাতে এমন আওয়াজ শুনলে? তুমি কেন করলে রাফাত? আমি থাকতেও আবার একটা পরকীয়ায় জড়ালে। কিসের কমতি ছিল আমার মাঝে? এবার অন্তত উত্তর দাও। বিরক্ত হলো রাফাত। এমন বাচ্চামো কেন করছো চৈতি? তুমি তো ছোট না, বলো। আমি ইমাকে ভালোবাসতাম, আর ওর পরিবার ওর জন্য পাত্র খুঁজছিল। আমি কিভাবে ওকে অন্য কারো বউ হতে দিতে পারতাম বলো? অগ্রে বমি আসতে চাইল চৈতির। মানুষ এমনও নিকৃষ্ট হয় যে বউ বাচ্চা ফেলে আরেক নারীতে মস্তেও 2 মিনিট নেয় না। ওদের ফ্ল্যাটের এমন অবস্থা দেখে একে একে সবাই বের হতে লাগলো। কয়েকজন তো মুখের ওপরই বিশ্রী রকমের গালি দিল রাফাতকে। তা কানে নিল না সে। পাশের বাসার এক চাচি এগিয়ে আসলেন। এই রাফাত, তোমার লজ্জা লাগে না নিজের পোয়াতে বউ ঘরে রেখে বাইরের মহিলার সাথে ফষ্টি নষ্টি করতে? এত সুন্দর পরিবার এভাবে নষ্ট করলে? আপনি নিজের চরকায় তেল দিন চাচি। আপনার ছেলে মেয়ে কী করে তাকে আমি কখনো বলতে চাই?
তাহলে আমি কয়টা বিয়ে করব তা আপনার বলে লাভ কি? মহিলাটা নাক ছিটকালেন। ছি, তোর মতো বেদব ছেলের সাত কপালের ভাগ্য ছিল যে চৈতির মতো ভদ্রমেয়ে পেয়েছিলি, তাই এরকম নোংরা কাজ করলি। রাস্তার ছেলে মেয়ে ধরে আনলি তো এখন হাড়ে হাড়ে টের পাবি। আপনি নিজের বাড়িতে যান চাচি, আমার বাড়ির খবর আপনারে রাখতে হবে না। আর ইসলামে 4 বিয়ে জায়েজ আছে। আমার সামর্থ্য আছে, আমি 2টা না 4টে বউ পালব। এমন সময়ই দৌড়ে নিজের ঘরে চলে দরজা আটকালো চৈতি। রাফাত এক পলক চাইল সেদিকে, চৈতির কাছে এগোতে যাবে এমন সময় ইমা হাত টেনে ধরল রাফাতের। শাড়ির আঁচল ঘুরিয়ে ন্যাকামো কণ্ঠে বলে উঠল, প্লিজ রাফাত, আজ আমাদের বিয়ে হয়েছে, আজকের দিনটা অন্তত আমায় সময় দাও। নববধূর কথা শুনে মনটাই একটু শান্ত হলো তার। পাশের রুমে গিয়ে ঢুকল দুজনে। চৈতি নিজের ঘরে গিয়ে দরজা আটকে সে যে বসে আছে, তারপর আর কোনো হেলদোল নেই, একই জায়গায় রয়েছে বসে। ও কখনো ভাবতে পারেনি যে নিজের সব থেকে কাছের ভালোবাসার মানুষ, যার জন্য তার পরিবারের হাত ছেড়ে এসেছিল, সে তাকে এত জঘন্যভাবে ঠকাবে, তাও আবার তার প্রেগনেন্সির সময়। বাচ্চাটার কথাও কি একবারও ভাবল না রাফাত? পরকীয়ার সম্পর্কে কি এতই মত্ত হয়ে গিয়েছিল যে নিজের সংসার, সন্তান, পরিবারের কথা ভাবল না? দেখতে ওকে পাগলের মতো লাগছে, যে কেউ সামনে থাকলে হয়তো পাগল বলেই আখ্যা দিত। চুলগুলো খোলা, চোখের পানি শুকিয়ে মুখের দোগালের ওপর রয়েছে। মাথায় কিছু একটা আসতেই চোখগুলো বুজে আঁচল ঠিক করে নিল। বিছানার পাশে টেবিল থেকে ফোন হাতে নিল। অনেক খোঁজার পর কলেজ থেকে বাবা নামের সেভ করা নাম্বারটা দিকে চোখ তুলে তাকালো। ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজ থেকে 3 বছর আগে শেষ কথা হয়েছে। তারপর আর এই নাম্বার থেকে কখনো ফোন আসেনি কিংবা দেওয়া হয়নি। বিষাদীরা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল চৈতিকে। এই মানুষটাকে আজ থেকে কত বছর আগে শেষ দেখেছে তার ইয়াত্তা নেই। এই রাফাতের জন্য নিজের পরিবার, বাবা মা, ভাই সবাইকে ছেড়ে সবার সম্মান শেষ করে দিয়ে এসেছিল সে। কাপা কাপা হাতে ফোন লাগালো নিজের বাবাকে। ওপাশ থেকে স্পষ্ট রিংয়ের আওয়াজ হচ্ছে। একবার দুবার করে তৃতীয়বারের সময় অপর প্রান্তের মানুষটা ফোন তুলল। কাপা কাপা গলায় চৈতি কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারল। আব্বু, আসসালামু আলাইকুম আব্বু, শুনতে পারছো আমার কথা? ওপাশ থেকে খানিকটা নীরবতার পরে জবাব এলো, জি, কে বলছেন? আমি তোমার মেয়ে আব্বু, আমি চৈতি। ফোনের অপর প্রান্ত থেকে মিলন শেখ রুড় কণ্ঠে ভেসে এলো, এক্ষুনি ফোন রাখো তুমি, আর কোনো মেয়ে নেই। আমার এক মেয়ে কয়েক বছর আগে মারা গেছে, যখন আমার সম্মান নিয়ে খেলে অন্য আরেক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। প্লিজ আব্বু, এমন বলো না, একবার একটু কথা বলো। বিশ্বাস করো, আমি ভালো নেই। তোমার অভিশাপ লেগেছে, বলেছিলে না কখনো আমি সুখী হতে পারবো না। তোমার আর আম্মুর অভিশাপে আজ আমার সংসারটা শেষ হয়ে গেছে। ফোনের অপর প্রান্ত থেকে থমকে গেলেন মিলন শেখ। মেয়ের সাথে যত রাগারাগি করুক না কেন, তিনি কখনোই অভিশাপ দেননি নিজের মেয়েকে। কখনো নিজের রক্তকে কেউ শেষ করে ফেলতে পারে না, পারে না। যত যায় মুখে বলুক না কেন, প্রতিটি পাপায় নিজের মেয়েকে সবসময় আগলে রাখে সব কিছু থেকে। দুনিয়ার সব সুখ মেয়ের পায়ের কাছে এনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সব বাবারাই। মিলন শেখ আজকে পারলেন না নিজের মেয়ের এবং করুণ আর্তনাদ শুনে কঠোর হয়ে থাকতে। মেয়ের কান্নাতে অস্থির হয়ে পড়লেন। চৈতি, কি হয়েছে, আমাদের একটু খুলে বলতো। আর মনে রেখো, আমি তোমাকে কখনোই অভিশাপ দেইনি, যা বলেছি সবটাই নিজের কষ্টে। বাবা মা আর যাই হোক, সন্তানের খারাপ চায় না কখনো, এতটুকু মনে রেখো। বাবার এতটুকু আদরে যেন আরও অস্থির হয়ে উঠল চৈতির মন। গলা ভেঙে আসছে কান্নার তোপে। ফোনের অপর পাশ থেকে মিলন যেন আরও একটি স্তম্ভিত হয়ে গেল। মেয়েটাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি সে। চৈতি, তুমি কাঁদবে না, বলবে যে কি হয়েছে, তোমার শরীর খারাপ? আপনাকে এত বছর পরে সে নিজের পরিবারের কথা মনে পড়ছে। বাবার খোঁচাটা গায়ে মাখল না সে। আব্বু, বলো কি হয়েছে, আগে কান্না থাম, তারপর কথা বল। একটু ভালোভাবে কথা বলবি আব্বু, ভালোভাবে তো বলছি। এখন বলো কি হয়েছে তোমার সাথে।
রাফাত আমার কাছের বান্ধবী ইমাকে বিয়ে করে ফেলেছে। আমি কি করব বুঝতে পারছি না। এই শহরে এখন একা আমি, পরিচিত কেউ নেই। মেয়ের এরকম গলা আর কান্নার সুরে বিচলিত হয়ে পড়ল মিলন সাহেব। ফোনের অপর প্রান্ত থেকে কি সান্ত্বনা দেবেন বুঝতে পারল না। এভাবে না কেটে একটু খোলাখুলিভাবে সব বল। ওই ছেলে কি সত্যি তোমাকে রেখে আরেকটা বিয়ে করেছে? আমি প্রথমে বলেছিলাম ছেলেটা ভালো না। আমার কথা তো শোনোনি। আমার পছন্দ করা ছেলেকে কি বিয়ে করে আসলে ভুলে গিয়ে ওই ছেলেকে বিয়ে করলে? আচ্ছা, এগুলো বাদ দাও। এখন কোথায় আছো সেটা বলো। মানে কোন জেলায় আছো? মাগুরাছি আব্বু, ইসাখাদা জায়গার নাম। আচ্ছা, তুমি চিন্তা করো না। এক্ষুনি না আসতে পারলেও কালকের মধ্যেই আছি। তুমি যে আমাকে বলিয়ে রেডি হয়ে থেকো। ওই জানোয়ারকে আমি কালকে সরাসরি পুলিশ নিয়ে আছি। আটকে উঠল চৈতি। এসব ঝামেলার কোনো দরকার নেই আব্বু। তুমি শুধু এসো আর আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার আর কিচ্ছু লাগবে না। আমি কোনো ধরনের ঝামেলা চাই না। আমি চাই না এই ধরনের কোনো প্রভাব আমার শারীরিক অবস্থার উপর পড়ুক। এরকম লাই দিয়ে একসময় এই ছেলেটাকে মাথায় তুলেছিলে তুমি। আজকের পরিণাম দেখো। তোমার সামনেই তোমার সাথে প্রতারণা করল। ফোন কেটে দিল চৈতি। বিষাদের যন্ত্রণায় সারা শরীর অবশ হয়ে আসতে লাগল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন যদি রাফাতের কথায় ওর সাথে পালিয়ে না আসতো, আজকে ওর জীবনটা কতটা ভালো হতো। পরিবার থেকে এমনভাবে কথা শুনতে হতো না, এতটা অবহেলিত হতে হতো না। শুধু একটা কথাই মাথায় গেল, কার জন্য এতদিন নিজের পরিবারকে এতদিন যাবৎ দূরে সরিয়ে রাখল। স্বামীর দ্বিতীয় বইয়ের ভেজা চুল দেখে সকাল সকাল রাগ ওগড়ে বেরিয়ে আসলো চৈতির। কালকের পর থেকে ইমাকে দেখলেই ঘেন্নায় গা গুলিয়ে আসে ওর। ইমা ওর নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারল ওর স্বামীর সাথে বিয়ে করার? এখন আর আফসোস হয় না, যা হয় সেটা হলো দীর্ঘশ্বাস, যা প্রতি মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসতে চায়। মনে হয় এখনই সব কিছু শেষ করে দিই। ইমাকে গলা টিপে মেরে ফেলতে মন চায়। ইমা বোধহয় সকালে নাস্তা তৈরি করছিল রান্নাঘরে। চৈতিকে দেখে গা জ্বালানো হাসি দিল। সে সময়ই দেখা গেল রাফাত আসছে, লুঙ্গি আর হাফহাতার একটা গেঞ্জি পরে। গলার কাছটা লাল হয়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো কিসের চিহ্ন। আরেক দফা বমি পেল ওর ঘৃণায়। আস্তে করে সোফা থেকে উঠে বেসিনে গিয়ে বমি করল। একবার, দুবার করে পরপর 4 বার বমি করে পরে দম নিল। রান্নাঘর থেকে সবটাই খেয়াল করল ইমা। হলরুম থেকে এগিয়ে চৈতির পাশে দাঁড়ালো রাফাত। ততক্ষণে চৈতির অবস্থা অবশ্য নাজেহাল। কাঁধে হাত রাখতে এক ঝটকায় সে হাত ছড়িয়ে দিল চৈতি। কি হয়েছে চৈতি? এতবার বমি করছো? ডাক্তারকে খবর দেব? বেশি খারাপ লাগছে? তুমি আমার থেকে দূরে থাকো রাফাত। আমার তোমাকে একটুও ভালো লাগছে না। আরো বেশি বমি পাচ্ছে। এদিকে এসো, আগে তোমায় নিয়ে সোফায় বসাই, নইলে বাচ্চা আর তোমার দুজনেরই ক্ষতি হবে। খবরদার রাফাত, আমায় একদম স্পর্শ করবে না। আমার ওপরওয়ালার কসম, তুমি আমায় স্পর্শ করলে একবারের জন্যই তোমায় ছাড়ব না আমি। আমার কথাটা অন্তত শোনো, এদিকে এসো। রাফাত এগিয়ে আসতেই দুর্বল শরীরে পেট ধরে দাঁড়িয়ে থাকা চৈতি একদলা থুতু ছড়িয়ে দিল ওর দিকে। সরাসরি রাফাতের মুখের ওপর গিয়ে পড়ল সেই থুতুটুকু। রাগে হিতাহিত বিবেকবোধ হারিয়ে বসল সে। এগিয়ে সে চৌতিকে ধাক্কা দিয়ে বসল। মুখের বাম গালে থাপ্পড় বসাতেই ছিটকে দুহাত দূরে টেবিলের কোনায় গিয়ে পড়ল সে। ওপর হয়ে পড়ায় গগন বিদারী চিৎকার করে উঠল চৈতি। ততক্ষণে ভারী পেটটা আগলে রেখেছে সে। রক্তে পুরো টাইলস ভেসে যাচ্ছে। রাফাত কিছু বুঝে উঠতে পারল না। এরই মধ্যে উপস্থিত হলো ইমা। চৈতিকে এমন কাতরাতে দেখে এগিয়ে গিয়ে পানি আনল সে। রাফাতের দিকে ঘুরে তীক্ষ্ণ সুরে বলল, এগুলো কি করলে রাফাত? আমতা আমতা করল রাফাত। দেখো ইমা, আমি ইচ্ছে করে করিনি। নিজের রাগ না সামলাতে পেরে এমন হয়ে গেছে। এখন যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়? চৈতের যা খুশি তাই হোক, কিন্তু বাচ্চাটা তো আমাদের দরকার। তুমি তো জানো এই বাচ্চাটার জন্য কতগুলো মাস আমি অপেক্ষা করেছি। চলো, ওকে এখনই একটা হাসপাতালে নিয়ে যায়, নইলে হিতে বিপরীত হতে পারে। বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে ওকে কোলে ওঠায় রাফাত। যাই হোক, বাচ্চাটাকে আমার চাই। এতে চৈতি বাচক কি মরুক আমার কিচ্ছু যায় আসে না।
ততক্ষণে চৈতিকে কোলে করে বিল্ডিংয়ের লিফটে উঠে পড়েছে রাফাত আর ইমা। নিচতলায় এসে থামতেই তড়িঘড়ি করে গেটের সামনে গিয়ে পৌঁছালো দুজন চৌতিকে নিয়ে। যখনই বের হতে যাবে তখনই সামনে পড়লেন মিলন শেখ, সাথে 4 জন পুলিশ অফিসারের সাথে। রাফাত প্রথমে না চিনলেও মিলন শেখ চিনে ফেললেন, কিন্তু রাফাতের কোলে রক্তাক্ত চৈতিকে দেখে মাথার ওপর যেন বাজ পড়ল ওনার। ইমা বুঝতে পারল বোধহয় কিছু, তার জন্যই তাড়াতাড়ি করে একপাশ হয়ে দাঁড়ালো। রাফাত বিরক্তির সাথে বলল, আঙ্কেল, রাস্তা ছাড়ুন। দেখছেন না একটা মানুষ অসুস্থ, খারাপ অবস্থা, তার উপর এমন রাস্তা আটকানোর মানেটা কি? রাগে কাঁপতে কাঁপতে মিলন শেখ চিৎকার দিলেন, আমার মেয়ের এই অবস্থা হলো কিভাবে? কি করেছ তোমার দ্বিতীয় বউ আর তুমি আমার মেয়ের সাথে? এ ছেলে, জবাব দাও। রাফাত ততক্ষণে ভয়ে ততস্থ গলা শুকিয়ে আসতে চাইল ওর। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওর অবস্থাটা তো হয়েছে। চৈতির বাবা যে পুলিশ নিয়ে এখানে আসবে তা ওর জানা ছিল না। এমনকি চৈতির নিজের পরিবারের সাথে যোগাযোগ আছে এ কথাও তো কখনো জানায়নি তাকে। আচ্ছা, রাফাত আর ইমার বিয়ের কথাই কি কিভাবে জানলো? তাহলে কি কাল রাতে চৈতি ওর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করেছে? ভাবনার ছেদ হতে কলারে হাত পড়ল তার। চৈতির বাবা রীতিমতো কাজ চেপে ধরেছেন। মিলন শেখ পুলিশ অফিসারের দিকে এক নজর তাকিয়ে বললেন, অফিসার, এই ছেলেকে আর ওর সাথে থাকা মেয়েটিকে এখনই গ্রেফতার করুন। নিশ্চিত আমার মেয়েকে ওরা দুজনে কিছু করেছে। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ কিছু করিনি, ও নিজেই পড়ে গেছে, তখনই এমন হয়েছে। চুপচাপ নিজেদের দোষ ঢাকতে ততস্থ হয়ে পড়ল রাফাত। এত নিখুঁতভাবে মিথ্যাকে সত্যি বলে চালাচ্ছে যে পুলিশরাও ধরতে পারল না আসল কাহিনী। রাফাত নিজেও ভয়ে আছে, যদি একবারও সুস্থ হয়ে ফিরে চৌতি, তাহলেই সব সত্যি সামনে চলে আসবে। তখন কি হবে? তখন তো কেউ আটকাতে পারবে না। ওদের দুজনকে আটকিয়ে নিজস্ব গাড়িতে করে হাসপাতাল অবধি নিয়ে পৌঁছালেন পুলিশ অফিসার মেহমুদ। ততক্ষণে চৈতিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির লোকেদেরও ফোন করে আনা হয়েছে হাসপাতালে। চৈতির মা এসে প্রকট চিৎকার দিয়ে হাসপাতালের করিডোরে এসে উপস্থিত হলেন। কাটনাকাটি হুলস্থুল লেগে গেল কিছু মুহূর্তের মধ্যেই। নিশ্চুপ বারান্দা মুহূর্তের মধ্যেই পরিণত হল শোকের গভীর ছায়ায়। হাসপাতালের মধ্যকার পরিস্থিতি এখন উত্তাল। ডাক্তার দুজন ওটিতে ছিল। এর মধ্যে একজন এগিয়ে বাইরে আসলো। চৈতির মা বাবা দুজনেই অপারেশন রুমের বাইরেই ছিল। আশেপাশে গুটি চারেক পুলিশের লোকও ছিল। দুটো চেয়ারে রাফাত আর ইমাকে বসিয়ে রাখা হয়েছে। মূলত ওরা কি করেছে তা ততক্ষণে জানা সম্ভব না, যতক্ষণ না চৈতি নিজ মুখে কিছু বলবে বা সরকারি স্বীকারোক্তি দেবে। মিলন শেখ থম মেরে বসে রইলেন। নিজের মেয়েকে ওই অবস্থায় রক্তাক্ত দেখে ওনার রুহ অবধি কেঁপে উঠেছে। উনি কখনো ভাবেনি যে নিজের মেয়েকে এই অবস্থায় দেখবেন। বড্ড আদরে মানুষ করেছিলেন তিনি, কিন্তু নিজের মেয়ের এমন পরিণতি মানতে বড্ড কষ্ট হচ্ছে। আর যাই হোক, মেয়ের এমন অবস্থার জন্য তিনি নিজেও শতভাগ দায়ী। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে ওনার। এরই মাঝে এক মহিলা ডাক্তার এগিয়ে আসলেন কিছু কাগজ সহ। সাবলীল গলায় ডাকলেন, আপনি কি রোগীর কেউ হন আঙ্কেল? আঙ্কেল শুনছেন? এই যে। পুলিশ অফিসারের ইশারায় চুপ হয়ে গেল মহিলা ডাক্তার। মেহমুদ এগিয়ে এসে মিলন শেখকে আলতো স্বরে ডাকলেন, মিলন সাহেব, মিলন সাহেব, এদিকে তাকান। দরাজ কণ্ঠে ডাক শুনে সম্বিত ফিল ওনার। মেহমুদ স্পষ্ট দেখল ওনার ভেজা চোখ দুটো। সেখানে স্পষ্ট এক নিঃস্ব বাবার আর্তনাদ, যেন ওই চোখ দুটোই বহিঃপ্রকাশ করছে। এক বুক আশা নিয়ে ওই অপারেশন রুমের লাল জ্বলে থাকা আলোর দিকে চাহনি নিক্ষেপ করে আছে। ওপরওয়ালার ভরসায় যে তার মেয়ে এক্ষুনি ফিরবে, আবারও বাবা বলে ডাকবে। বলুন অফিসার। নিঃশ্বাস ফেলে হাতের কাগজটা এগিয়ে দিল মেহমুদ। জিজ্ঞাসান্য দৃষ্টিতে তাকালেন তিনি। সামনে থাকা পুলিশটি বোধহয় বুঝলেন। মিলন সাহেব, কাগজটায় একটা সাইন করে দিন। হাসপাতাল কর্তৃপক্ষেরা অনুমতি চায়। কিসের জন্য? আপনার মেয়ে 7 মাসের গর্ভবতী ছিল। সম্ভবত কোনো শক্ত জিনিসের ওপর ধাক্কা খাওয়ায় পেটের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওনারা বন্ড পেপারে আপনার স্বাক্ষর চায়। মা কিংবা সন্তানের মধ্যে একজন মারা গেলে এতে কর্তৃপক্ষের কোনো দায় থাকবে না।
চৈতির বাবার পরিবার থেকে যারা এসেছিল তারা সবাই অবাকের শীর্ষে পৌঁছালো। তারা তো জানতই না যে চৈতির বাচ্চা হবে, তা আবার 7 মাস। চৈতির মায়ের আহাজারি আরও বেড়ে গেল। মা হয়ে আজকে জানতে পারলেন যে তার মেয়ে মা হতে যাচ্ছিল। কিন্তু নিয়তির এমন এক পরিহাস যে নিজের মেয়েকে এমন পরিস্থিতিতেই দেখতে হচ্ছে। বড্ড অসহায় লাগছে আজকে নিজেকে। যদি মেয়ের প্রতি রাগ অভিমান কমিয়ে নিজের কাছে নিয়ে রাখতেন এই সময়, তখন বোধহয় এমন দুর্ঘটনা ঘটত না। ততক্ষণে স্বাক্ষর করে দিয়েছেন মিলন শেখ। যত যাই হয়ে যাক, এই মুহূর্তে একটু সময় দেরি করা মানেই হলো সময়ের অপচয়। আবার ওটি লাইট জ্বলে উঠল, নতুন এক সূচনা, এবং কিছু পাওয়া না পাওয়ার কথাগুলো আবারও আসবে। মাথা নিচু করে একপাশে বসে আছে রাফাত আর ইমা। এখন এই যে অনুশোচনায় ভুগছে যে সে নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল একটু আগে। আসলে কেউ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে নিজের সন্তানকে মারতেও 2 বার হাত কাঁপল না। এবার নিজের রাগ আর একটু হলেও নিয়ন্ত্রণ করতে চাইছে। অন্যদিকে ইমা তখন থেকে মূর্তিবনে আছে। ইমা নিজেরই চিন্তা করছে, যদি এবার পুলিশের হাতে সব প্রমাণ লেগে যায় তাহলে রাফাতের সাথে ওকে নিজেরও জেলে যেতে হবে। আর যাই হোক, একটা ছেলের জন্য সে নিজের জীবনকে এভাবে নষ্ট করতে পারবে না। রাফাতকে শুধু তার ভালো লাগত, কিন্তু আস্তে আস্তে সেটা কখন যে জেদে পরিণত হয়ে গিয়েছিল তা কখনোই বুঝতে পারেনি। যখনই সে রাফাত আর চৈতির সঙ্গে দেখা করতে আসত তখনই দেখত যে কতটা যত্নশীল ছিল চৈতির প্রতি রাফাত। আর এই একটা জিনিসের জন্যই বারবার ওর হিংসে হতো। ও নিজেও চাইত জীবনে যা যা চৈতি পেয়েছে সেই সব জিনিসই যেন ওর কাছেও থাকে। কিন্তু এই মুহূর্তে নিজের প্রাণের ভয় ঢুকে গেছে ওর মধ্যে। যদি এই মুহূর্তে পালিয়ে না বাঁচে তাহলে হয়তো রাফাতের সঙ্গে জেলে যেতে হবে। রাফাত মাথা নিচু করে সে তখন থেকেই বসে আছে চেয়ারে। মেহমুদ বোধ হয় তখন 2 জন সরকারি পুলিশ কর্মীকে নিয়ে ওদের 2 জনের সামনে দাঁড়ালো। মাথা উঠিয়ে সবাইকে পর্যবেক্ষণ করল ইমা। জোরালো কণ্ঠের আঘাত করল রাফাতের কানে। আসসালামু আলাইকুম রাফাত, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন এখন। বুঝলাম অফিসার, কী কারণে আমার যেতে হবে থানায়? কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে ফর্মালিটি হিসেবে, সেগুলোর জবাব দিয়ে চলে আসবেন। আমার ওয়াইফের অবস্থা ভালো না স্যার, কিভাবে ওকে একা ফেলে যাব? ধরতেও হাসি হাসল মেহমুদ। ওই হাসিটা যতটা না প্রাণবন্ত তার থেকেও বেশি ভয়ঙ্কর কিছুর আভাস দিচ্ছিল। রাফাত সেদিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মেহমুদ বুঝি কমল না, সরাসরি হুঙ্কার দিল, আপনাই ভালোভাবে বলছি, আমাদের সাথে চলুন। আর কিসের ওয়াইফ? হ্যাঁ, আপনার ওয়াইফ যদি অপারেশন থিয়েটারে থাকা চৈতি শেখ হয় তাহলে উনিকে? পাশে থাকা ইমার উদ্দেশ্যে যে কথাগুলো বলা হয়েছে তা বুঝতে আর দেরি হলো না রাফাদের। সে বুঝতে পারল এই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে বের হয়ে যাবে, তখন আর কারো কিছু করার থাকবে না। আর যেহেতু সরকারি আইন অনুসারে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়, এ কারণে তার শাস্তি হতে পারে। এখানে তার প্রথম স্ত্রী বেঁচে থাকতে তার অনুমতিবিহীন বিয়ে করাতে ইসলামে জায়েজ নাই। ইমার দিকে তাকিয়ে সরাসরি অস্বীকার করল রাফাত, এ মেয়ে আমার কিছু না, ও শুধুই আমার ওয়াইফের কাছের বান্ধবী। তাছাড়া ওর সাথে আমাদের ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নেই, যার দরুন আপনারা আমায় হ্যারাস করতে পারেন। সুতরাং আবার অনুরোধ, আপনারা আমায় আর কোনো রকম বিরক্ত করবেন না। আমার স্ত্রী সুস্থ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসল সত্যিটা কি। এই ধরনের সরাসরি প্রত্যাখ্যানে থেকে বিস্মিত হলো ইমা। ওর ধারণার বাইরে ছিল যে রাফাত এত নোংরা মানসিকতার। এই মুহূর্তের মধ্যে কিভাবে সম্পর্ককে ঘুরিয়ে দিল। কখনো ভাবেনি যে নিজের বিবাহিত বউকে অস্বীকার করবে রাফাত। অন্তত রাফাতের ব্যক্তিত্বের সঙ্গে এই আচরণ যায় না। তাহলে কিছু ভুল মানুষকে ভালোবেসেছিল, নাকি আস্তে আস্তে চৈতিকে হিংসা করতে করতে আজ তার এই পরিণতি? এই মুহূর্তে যা অবস্থা, যদি বাড়ি ফিরে যায় তাহলে ইমাকে কখনোই তার পরিবার গ্রহণ করবে না। বিয়ের আসর থেকে পালিয়েছে, রাফাতের হাত ধরে এই অবধি এসেছিল। তির্যক চাহনি নিক্ষেপ করল মেহমুদ। আপনার ওয়াইফ সুস্থ হলে এমনিতেই সব সত্যি সামনে চলে আসবে, তখন বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে।
নিজের মধ্যে শতভাগ কনফিডেন্স নিয়ে আসলো রাফাত। এই কনফিডেন্স অনেক আগে থেকেই এনেছিল। যদি মানুষ কোনো প্রকার মিথ্যেকে সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলতে পারে, তাহলে সে মিথ্যে তাকে কেন জানি সত্য বলে মনে হয়। আর সত্যি কথা বলতে আলতাফতা করতেই সেটাই আস্তে আস্তে মিথ্যে কথায় পরিণত হয়। এ কারণেই মিথ্যা বলতে হলেও পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে, তাহলে কখনোই সে মিথ্যা গ্রহণযোগ্যতা পায় না সমাজের চোখে। রাফাত ভালো মতোই জানে যে যাই হোক, ইমা কখনো ওর বিরুদ্ধে মুখ খুলবে না, কারণ এবার নিজের প্রাণের ভয় আছে। ইমা যে কি বাজে, কতখানি ধূর্ত রাফাত অনেক আগেই বুঝতে পেরেছিল, কিন্তু ওকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে এ ব্যাপারটা রাফাত ভাবতে পারেনি। ও ভেবেছিল যে হয়তো অন্যান্য সম্পর্কের মতো টাইম পাস করেই ইমাকে ছেড়ে দেবে, তাহলে আর কোনো ধরনের ঝামেলা হবে না। কিন্তু ইমা আত্মহত্যার করার নাটক করে নিয়ে গিয়েছিল রাফাতকে ওই নিজের বাসাতে। একসময় কথা কাটাকাটি করে সিডিউস করে ফেলেছিল নিজের প্রতি। ঠিক সেই সময় বাইরের লোকজন এসে জোর জবরদস্তি করে বিয়ে করে দেয় ওদের। হাসপাতালের প্রতিটি জায়গা নিস্তব্ধতা নেমে এসেছে। একজন মহিলা ডাক্তার মুখের মাস্ক খুলে ওটি এবং অপারেশন রুম থেকে বেরিয়ে আসলেন বাইরে। চৈতের পরিবারের মানুষের সামনে দাঁড়িয়ে এগিয়ে দিলেন তলে মরানো একটি সন্তানকে। যন্ত্র মানবের মতো বলে উঠলেন তিনি, আমরা বাচ্চাকে বাঁচাতে পারিনি। ওনার পেটে দুটো ফিটাস ছিল। অপরিণত হওয়ার কারণে একটিকে বাঁচানো গেলে অপরটি পেটের ভেতরে থাকা অবস্থায় মারা গেছে। অবাকতায় যেন বাকশক্তি হারিয়ে ফেলল সবাই। চৈতের মা কাপা কাপা হাতে নিজের নাতিকে ছুঁয়ে দিলেন। আস্তে করে নিজের কোলে উষ্ণতায় ঢাকলেন তিনি। ছোটবাবুর হাত পা চোখ দুটো কত স্নিগ্ধ, ছোট ছোট। আঙ্গুল না দিয়ে ইশারা করছে। চোখ দুটো বোধ হয় খুলতে পারছে না। চামড়াগুলো একেবারে নরম এবং লালচে রঙের, ধরলেই নরম হয়ে যাচ্ছে তোলের মতো একেবারে। নাতির কপালে চুমু খেয়ে নাস্তি করে মহিলা ডাক্তারটি এগিয়ে এসে কিছু কাগজপত্র দিয়ে গেলেন ফর্মালিটির জন্য। আমার মেয়ে কেমন আছে ডাক্তার? ও সুস্থ আছে তো? জি না, ওনার অবস্থা এখনও স্বাভাবিক নয়, বরং আগের থেকেও বেশি খারাপ অবস্থা। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তবু আমরা ব্লাড ব্যাংক থেকে 2 ব্যাগ রক্ত জোগাড় করে এনেছি। ওনার বেবিও তেমন সুস্থ নয়। আমরা এক্ষুনি ওকে বেবিদের ইউনিটে নিয়ে যাব। কি বলছেন এসব? আমার মেয়ে এখনও ঠিক হয়নি? না, উনি এখনও সুস্থ হয়নি। ওনার ধাক্কাটা খুব জোরালোভাবে লাগার কারণে পেটের বাঁ পাশে আঘাত লাগে, যার কারণে বাঁ পাশে থাকা বেবির পজিশন উল্টে গিয়ে মাথায় আঘাত পায়, আর বাচ্চাটা সে সময় নিজের প্রাণ ত্যাগ করে। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিলন শেখের। নিজের একমাত্র মেয়ের সন্তানকে নিজ হাতে ছোঁয়ার আগেই সে দুনিয়া ত্যাগ করল। এটা যখন চৌতি জানতে পারবে, তখন বোধহয় বাঁচতেই পারবে না। এ অবস্থায় চৌতির মাথায় কত বড় প্রেশার পড়বে। কাগজপত্র স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গেই মহিলা ডাক্তারটি কাগজপত্র আর বাচ্চাটিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য বারবার সাবধান করলেন কেউ যেন এই মুহূর্তে চৌতিকে দেখতে না যায়, কারণ তাকে বেডে দেওয়া হয়েছে রেস্ট করার জন্য। আর বাচ্চাটা মারা গেছে এটা যদি জানতে পারে, তাহলে অনেক বড় একটা ধাক্কা লাগবে। সুতরাং মায়ের সুস্থতার জন্য এবং যে বাচ্চাটা এখন বেঁচে আছে তার জন্য হলেও চৈতিকে সুস্থ থাকতে হবে। ডাক্তারটি চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলেন মিলন শেখ আর তার বউ। মিলন শেখ নিজের বউকে ডেকে আনলেন পাশে। শোনো, তুমি চৈতিকে এসব বলো না, বুঝলে? মেয়েটা এমনিতেই গভীর শোকে রয়েছে। তারপর যদি নিজের বাচ্চাটা মারা গেছে জানতে পারে, তাহলে বোধহয় বাঁচবে না। এর থেকে ভালো তুমি কিংবা আমরা কেউ একে জানাবো না যে ওর আরেকটা বাচ্চা হয়েছিল। তুমি কিন্তু ভুলে ওর সামনে এ ধরনের কথাবার্তা বলে ফেলো না, ঠিক আছে? শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো ভালো করে মুছে নিলেন চৈতির মা। তিনি নিজেও বোঝেন মা হয়ে সদ্য সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক। নিজে একজন মা তো, এ কারণে বুঝতে পারছেন ভালো করে যে চৈতির অবস্থা কেমন হবে। চৈতিকে ওইরকম রক্তাক্ত অবস্থায় দেখে তার নিজেরই আত্মা কেঁপে উঠেছিল। সেইখানে নিজের সন্তানের মারা যাওয়ার খবর শুনলে চৈতি পাগল পাগল হয়ে যাবে এতটুকু নিশ্চিত। এমনিতে মেয়েটা বেশ আবেগী এবং আবেগের বশে একটা ভুল করে ফেলেছিল, এখন তার জন্যই পস্তাতে হচ্ছে।
অফিসার মেহমুদ এগিয়ে আসলেন তাদের ভেতর। অনেকটা সময়ে হাসপাতালে তিনি কাটিয়েছেন এই চৈতির কেসটা নিয়ে। মিলন সাহেব, দেখুন, আমাদের নিজেদেরও একটা চাকরি আছে, আমরা চাইলেই তো আর থাকতে পারি না। এই কারণে আমি বলছিলাম কি, আমরা এখন সবাই চলে যাচ্ছি। যে কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন। চোখ তুলে তাকালেন মিলন শেখ। চলে যাচ্ছেন? তাহলে ওই দুজন জানোয়ারের কি হবে, যারা আমার মেয়েটাকে ঠকালো এইভাবে ভেঙে চুরে দিল? দেখুন, আপনার মেয়ে যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না প্রকৃত ঘটনা কি। এভাবে সন্দেহের ভিত্তিতে কাউকে তো আটকে রাখা যায় না। আর আপনি যাকে সন্দেহের বশে আটকে রাখতে বলছেন, অর্থাৎ আপনার মেয়ে জামাই, সে নিজেও একজন সরকারি চাকরিজীবী। আমরা যদি তাকে অহেতুক ভিত্তিতে এভাবে বিরক্ত করি, তাহলে তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। উনি নিজের সন্তান এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। আমি আশা করব আপনি অন্তত এই দিকটা বিবেচনা করবেন। সুতরাং আজকের মতো আমাদেরকে যেতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, বুঝতে পেরেছি। তাহলে আজকের মতো আপনি যান স্যার। চলে যাচ্ছি বলে ভাববেন না একেবারে সব শেষ করে যাচ্ছি। আবারও আপনার কোনো সমস্যা হলে একবার কল করে জানাবেন। আমি না থাকলেও আমার জায়গায় দায়িত্বরত অফিসার অবশ্যই সাহায্য করবে। জি, ধন্যবাদ স্যার। আমার জন্য এতটুকু করার কারণে আপনার যতবার শুকরিয়া আদায় করব ততবারই কম। স্মিথ হাসলেন মেহমুদ। আরে, আপনি আমার বাবার বয়সী মানুষ, এইভাবে ধন্যবাদ দেবেন না। আমার নিজের কাছে তাহলে নিজেকে ছোট মনে হবে। আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি। মেহমুদ সহ বাকি ৩ জন পুলিশ সদস্য নিজেদের মতো করে বেরিয়ে গেলেন। ওয়েটিং রুমে রাফাত আর ইমাকে এতক্ষণ যাবৎ বসিয়ে রাখা হয়েছিল। যখন রাফাতের কানে গেল তার একটা ছেলে হয়েছে, সে সময় সে মনে মনে কবুল বলল এবং দোয়া চাইল ওপরওয়ালার কাছে। ইমাকেও খবরটা জানালো সে। কথাটা ইমা শুনতেই বলে উঠল, যাক, বাচ্চাটা যে সুস্থ আছে এটাই অনেক। এবার দেখো বাচ্চাটার কাস্টডি কোনো মতে তুমি নিতে পারো কিনা। ভ্রুকুচকে ইমার দিকে তাকালো রাফাত। কাস্টডি আমি নেব মানে? বাচ্চাটা তো আমারই, আমাদের সাথেই থাকবে। কেন, তুমি চৈতিকে ডিভোর্স দেবে না? আমি চৈতিকে ডিভোর্স কেন দিতে যাব? ও আমার বউ এবং ওর পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে সেটাও আমার। তাহলে এখানে ওকে ছাড়ার প্রশ্নটা কোথা থেকে আসে? ও সুস্থ হলে ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তার মানে তুমি চৈতির সাথে সংসার করবে? তাহলে আমি কে? এমন অসময়ে এই প্রশ্নটাই বড্ড রাগ হলো রাফাতের। বিরক্তির সঙ্গে এবার ইমার দিকে তাকালো। তুমিও আমার বউ, কিন্তু চৈতি আমার বাচ্চার মা। আর তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি তো শুরু থেকেই জানতে যে আমি বিবাহিত। তাহলে সত্যি নিয়ে সংসার করতে তোমার সমস্যা হওয়ার কথা তো না। এতক্ষণে ইমার মাথায় পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হলো। মানে রাফাত ওকে রাখবে, সাথে আবার চৈতিকেও রাখবে। মানে এত সস্তা, একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে থাকবে। দুজনকেই ব্যবহার করবে যেন তারা কাজের লোক। পুরুষ মানুষ বলে কত সস্তা না এমন নির্ধারণ কাজ করতে পারছে। আদৌ কি ওর কোনো অধিকার আছে এভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করার? রাগে শরীর টকবক করে উঠল ইমার। কিছু করা কথা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতেই যাচ্ছিল। এমন সময় পুলিশ অফিসার মেহমুদ ভেতরে আসলো। আসসালামু আলাইকুম রাফাত সাহেব, আশা করি ভালো আছেন। মাথা উঁচিয়ে ওপরের দিকে তাকালো রাফাত। পুলিশ অফিসারকে দেখে ইমা চুপ হয়ে গেছে। পুলিশ সম্ভবত ওদের বিয়ে করার ঘটনাটা জানে না। জানলে এতক্ষণে রাফাত আর সে নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াতে পারত না এভাবে। যদিও অবশ্য চৈতির হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পর থেকে বাইরের ঘোরাঘুরিও মানা, শুধু এই ওয়েটিং রুমে বসে কাটাতে হয়েছে। যদি কোনো কিছুর প্রয়োজন হয়েছে তাহলে কাউকে বললেই পানি কিংবা হালকা নাস্তা এনে দিয়েছে। শুধু ভয়ে গলা দিয়ে নামিনি সে খাবার। রাফাত মুখে একটু আলগা হাসি আনল। জি স্যার, বলুন। যেহেতু আপনার স্ত্রী সুস্থ হয়নি আর তার পরিবার, অর্থাৎ আপনার বিরুদ্ধে অভিযোগকারী আপনার শ্বশুরবাড়ির লোকেরা, আপনার স্ত্রীর মুখ থেকে নানা উক্তি আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছি না, সেহেতু আপনাকে আমরা অব্যাহতি দিলাম বিনা নোটিশে। কিন্তু
আপনি এবং ইমা ইসলাম দুজনের একজনও এ শহরের বাইরে যেতে পারবেন না, দরকারি কোনো কাজ ছাড়া। আর যদি বাইরে যেতেও হয় তবুও আমাদেরকে সেটা জানিয়ে যাবেন প্রমাণ সহকারে। জি, অবশ্যই। যেহেতু আমি সরকারি চাকরিজীবী মানুষ, এ কারণে আমাকে প্রতি মাসে বাইরে যেতে হয় কোনো না কোনো কাজের সূত্রে। সেহেতু আপনাদের আমার জন্য একটু হলেও কনসিডার করা উচিত। আপনি চাকরিজীবী এটা জেনেই আমি আপনাকে সরাসরি আটকে রাখিনি, কিন্তু আপনারা অভিযুক্তের তালিকা থেকে কিন্তু বাদ যাননি। সুতরাং নিজেরা প্রচণ্ড সাবধানে থাকবেন। যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। জি, বুঝতে পেরেছি। আমার ওয়াইফ কেমন আছে এই মুহূর্তে? ও হ্যাঁ, তিনি অবশ্য সুস্থ আছেন, কিন্তু ভালো আছেন কি না সেটা বলতে পারি না। আর আপনার দুটো সন্তান হয়েছে, একজন মারা গেছে পেটে থাকা অবস্থায়, আর একজন রয়েছে বেবিদের কর্নারে। ওর সম্ভবত শ্বাসকষ্টের সমস্যা থাকায় অক্সিজেন দেওয়া লাগছে। সুবাহান আল্লাহ, ওপরওয়ালার কাছে শত শত শুক্রিয়া। ধন্যবাদ স্যার, আমাকে এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। অফিসার মেহমুদ ততক্ষণে নিজের সহকর্মীদের নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ইমা এগিয়ে এসে রাফাতের কাঁধে হাত রাখল। এখন তুমি কি করবে? আমি বলি কি, তুমি চৈতিকে ডিভোর্স দিয়ে দাও। নিজের অবান্তর কথাগুলো বন্ধ করো। মানে, এখন তোমার মনে হচ্ছে আমার সব কথাগুলো অবান্তর। এখন আমার কোনো দাম নেই তোমার কাছে? তুমি প্রতিটা কথাকে কেন নিজের দিকে ঘুরিয়ে নাও ইমা? বিয়ের আগে তো এমন ছিলে না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই 12 থেকে 13 ঘন্টার মধ্যে তুমি যেন কেমন করে অপরিচিত হয়ে গেলে। বিয়ের আগে তো সবসময় ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে। তো তুমিও তো বিয়ের আগে সবসময় আমার প্রতিটা কথা শুনেই চলতে। বিয়ের পর থেকে দেখছি নিজের মতো এবং প্রথম বউ নিয়ে বেশি মাথা ব্যথা। এতটা যত্ন তো আমার প্রতি দেখিনি কখনো। নাকি নতুন নতুন মেয়ে দেখলেই তোমার ভেতরের এইসব জেগে ওঠে? মারতে গিয়েও হাত নামিয়ে ফেলল রাফাত। ওয়েটিং রুমের মধ্যে তখন এই দুজন ব্যক্তি প্রবেশ করেছিল। হয়তো কোনো রোগীর পরিবারের কেউ হবে, কিন্তু ওই দুজনকে ভেতরে ঢুকতে দেখেই রাফাত রেগে বাইরে বেরিয়ে গেল। ইমামত হয় ততক্ষণে আর আগে ফুসছে। এবার পরিকল্পনায় আটঘাট বেঁধে টানতে হবে। এই রাফাতকেও নিজের অবস্থান দেখিয়ে ছাড়বে। একজন সাধারণ সরকারি চাকরিজীবী হয়েও কিভাবে এত ভাব করতে পারে? আবার ওর গায়ে হাত দিতে এসেছিল। কত বড় সাহস! এবার এই ছেলেকে বোঝাবে কতগুলো ধানে কত চাল হয়। ইমা তো ভেবেছিল হয়তো রাফাতকে বিয়ের পর ওকে নিয়ে রাফাত আলাদা থাকবে আর চৈতিকে ডিভোর্স দিয়ে দেবে। পরে কিছু কিছু করে হলেও বাচ্চাটার কাস্টরি নিজেদের আয়ত্তে নিয়ে নেবে। কারণ ইমা কখনোই মা হতে পারবে না। তাই একটা বাচ্চাকে অনাথ আশ্রম থেকে আনার চেয়ে রাফাতের প্রথম বইয়ের সন্তানকেই নিজের বাচ্চার পরিচয়ে বড় করাটাই শ্রেয়। ইমার পাশে রাফাত এসে বসল। এক কাপ চা এগিয়ে দিল সে। খানিকক্ষণ আগে বাড়িতে এসেছে দুজন, এসেই গোসল সেরেছে। হাসপাতালে থাকতে থাকতে সেখানকার ওষুধ আর ফিনাইলের বৃষ্টি ঘ্রাণে সারা শরীর যেমন অলস হয়ে ছিল, ঠিক তেমনই বমি পাচ্ছিল। চাটা খেয়ে নাও, তারপর রান্না বসাও। মানে, আমি কেন রান্না করব? আর তাছাড়াও আমার শরীর ভালো না, আমি পারবো না। তাহলে অফিসে যাব কিভাবে? না খেয়ে? আগে কিভাবে যেতে? ঠিক এভাবেই এখনও যাবে। আগে তো সবসময় চৈতি রান্না করে দিত, তখন আর আমায় চিন্তা করতে হতো না। এখন তো আর চৈতি নেই যে সবকিছু গুছিয়ে হাতের কাছে রেখে দেবে। কেন, তোমার আফসোস হচ্ছে না? তা হওয়াটা কি স্বাভাবিক নয়? তোমার থেকে হাজার গুণ বেটার ছিল চৈতি। আমার কাজগুলো অন্তত করে রাখতে পারত। রাগে ইমার মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। এই সময় আজকাল রাফাতের মুখে চৈতির কথা শুনলেই রাগে কিলবিল করে ওঠে ওর। তাহলে আমায় বিয়ে করলে কেন? তা তুমি খুব ভালো করেই জানো। রোজ রোজ ফোর্স করতে আমায় তুমি বিয়ে করার জন্য, রোজ আত্মহত্যার ভয় দেখাতে। তো কি করতাম? চৈতিকে রেখে যেমন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে, তেমন আরেকজনের সাথে জড়াবে তাই দেখতাম নিজের চোখে। তোমার মতো পরকীয়া করা মানুষের থেকে এর বেশি কি আশা করা যায়? রাগে দিশেহারা হয়ে
হেসে হেসিয়ে ইমার চিবুক চেপে ধরল রাফাত। এতটাই জোরে চেপে ধরেছে যে এক্ষুনি ভেঙে যাবে মুখের চোয়ালটা। শক্তপোক্ত পুরুষালী হাতের এমন আঘাতে ব্যথায় ছিঁড়ে যেতে চাইল ইমার চোয়াল। ইমা যখন ঠিক পেল যে এখান থেকে ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই, ঠিক এমন সময় একটা অদ্ভুত কাণ্ড করে বসল। রাগে দুই পায়ের ফাঁকায় অন্ডকোষে লাথি বসিয়ে দিল। ব্যথায় হুড়মুড় করে সরে গেল রাফাত। ইমার চোয়াল থেকে হাত সরিয়ে ছিটকে পড়ল সাদা ফকফকা টাইলসের ওপর। ইমা নিজেও ছাড়া পেয়ে শ্বাস টানতে লাগল। রাফাতের মুখ ব্যথায় নীল হয়ে এসেছে। ইমা সেদিক তাকিয়ে অন্য রুমে যাওয়ার জন্য দৌড় দিলেই চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে এলোপাথারি মারতে লাগলো রাফাত। নোংরা বস্তির মেয়ে, তুই কি ভাবলি যে এত সহজেই তোকে ছেড়ে দেব? এত সস্তা? তোকে জাহান্নামে তিলে তিলে মারব। খুব শখ না তোর বউ হবি আমার? আমার বউ আছে, জানা সত্ত্বেও আমাকে বিয়ে করলি। নিজের চরিত্র খারাপ, আবার আমাকে বলিস আমি পরকীয়া করেছি তোর সাথে। তুই যেহেতু এত ভালোবাসা, এত সাধু পরিবারের মেয়ে, তাহলে আমার মতো বিবাহিত এক বাচ্চার বাবাকে ভালোবাসলি কেন? চুলের মুঠি চেপে ধরার কারণে নিঃশ্বাস আটকে আছে ইমার। শ্বাস টানতেও বোধ হয় কষ্ট হচ্ছে। এদিকে রাফাতের মধ্যে দানব ভর করে আছে। সে থামছে তো থামছেই না। যত রাগ রয়েছে সবটাই আজকে উপড়ে দিয়েছে। যখন দেখা গেল যে এইমাত্র চোখ বুজে এসেছে, সেই সময় রাফাত তাকে ছেড়ে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল অফিসে যাওয়ার সময় হয়েছে। তখনই বাথরুমে গিয়ে নিজের জামা কাপড় পাল্টে নিল। হাসপাতালের বেডে শুয়ে আছে চৈতি। ডাক্তার তাকে একেবারে রেস্ট নিতে বলেছে। আগে থেকে আপাতত সুস্থ অনেকটা। রক্ত দেওয়ার কারণে শরীর এখনও দুর্বল রয়েছে। বাচ্চাটাকে চৈতির কোলে দেওয়া হয়েছে পাশেই তো। রাতে বেবিটাকে দেখে রেখে গিয়েছে ডাক্তার। ফুটফুটে ছোট ছোট সুন্দর হাতগুলো দিয়ে মাঝে মাঝে স্পর্শ করছে চৈতির গলা। মাতৃত্বের স্বাদ সম্পূর্ণরূপে অনুভব করছে সে। এতটুকু শান্তিবোধ হয় সে চেয়েছিল। এখনো অবধি তাকে জানানো হয়নি যে তার দুটো বাচ্চা হয়েছিল এবং তার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে। ডাক্তার প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চৈতির বাবার অনুরোধ এবং চোখের পানি দেখে তিনি আশ্বস্ত করেছে চৈতি সুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে যে তার একটা বাচ্চা মারা গেছে। এতে খুশি হয়েছেন মিলন সাহেব আর স্ত্রী। অন্তত কিছু সময়ের জন্য হলেও তাদের মেয়েটা সুখেই থাকবে, আনন্দে থাকবে। বাবা মাকে হসপিটালের রুমে আসতে দেখে উঠে বসার চেষ্টা করল সে। মিলন সাহেব এগিয়ে আসলেন। আরে আস্তে আস্তে, এখনই তোমাকে উঠতে হবে না। আপাতত কিছুদিন বেড রেস্টে থাকো, সম্পূর্ণ সুস্থ হও, তারপর ওঠো। বাবা প্লিজ, বাবা এদিকে তাকাও। মুখ ঘুরিয়ে রইলেন মিলন সাহেব। মেয়েটিকে একবার তাকানোর প্রয়োজন বোধ করলেন না। চৈতের বোধ হয় অনুতপ্ততায় মরে যেতে ইচ্ছে করল। একটা কাপুরুষের জন্য নিজের পরিবারকে কতটা কষ্ট দিয়েছিল ভাবলেও নিজের প্রতি ঘৃণা হয়। তবুও ওপরওয়ালার কাছে এতটাই শুকরিয়া আদায় করে সে যে যখনই তার প্রয়োজন হয়েছে সেই সময় তার বাবা মা তার পাশে এসে দাঁড়িয়েছে। নিজের মায়ের দিকে অসহায় চোখে তাকালো সে। প্লিজ মা, বাবাকে বলো আমার সঙ্গে একবার হলো একটু কথা বলতে। আমি সত্যি খুব অনুতপ্ত। বাবা যদি আমায় ক্ষমা না করে তাহলে আমি বেঁচে থেকেও সুখ পাবো না। চৈতের মা তাকে বলে দাও তার উপর তার কোনো রাগ নেই, বরং সে যেটা করেছে সেটা সরাসরি অন্যায়। অন্যায়ের কোনো ক্ষমা হয় না। প্লিজ বাবা, মায়ের সঙ্গে কথা না বলে আমার সঙ্গে বলো। আমি নিজের সব ভুল স্বীকার করছি। আমাকে মারো কাটো, তবু আমার সঙ্গে একটু কথা বলো। দেখো, যদি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, হারাবে তো, কথা বলতেও চায় না। তুমি সুস্থ হও, বাড়িতে চলো, তারপর যা বলার বলবো। নিজের কথাটুকু শেষ করেই মিলন শেখ হসপিটালের রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতি এবং তার মা অসহায় চোখে যাওয়ার পথে তাকিয়ে রইল। বাচ্চাটা কেঁদে উঠতেই চৈতি নিজের বুকে মায়ের পরশে তুলে নিল। তখন বোধ হয় দুপুরের সময়। রাফাত ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে চাবি নিজের সঙ্গে নিয়ে গেছে। এমনকি ইমার ফোন অবধি নিজের সাথে নিয়েছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ইমা। স্পষ্ট সেখানে দেখল রুক্ষ সূক্ষ্ম চুল, মুখের লাল লাল দাগ, গলার কাছে মারের চিহ্নগুলো খুবই নিখুঁতভাবে খুঁজে পেল। কান্নায় গলা ভেঙে আসতে চাইলে তার,
বড্ড চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু পারল না। গলার কাছে কাটার মতো আটকে রইল সবটা। চোখের পাতা বন্ধ করে ভাবতে লাগলো গত পরশুদিনের কথা, যখন তার আর রাফাতের বিয়ে হলো। গত পরশুদিন রাফাতকে নিজের বাড়িতে ডেকেছিল ইমা। ওর শুরু থেকেই জানতো যে রাফাত আর যাই হোক এমন নিজের গর্ভবতী বউকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করবে না। এ কারণে আগে থেকেই সেদিন নিজের বান্ধবী রুমিকে কল করে বাড়িতে রেখেছিল ইমা। রাফাতকে নানাভাবে সিরিয়াস করে নিজের বাড়িতে ডেকে আনে। যখন রাফাত আসে তখন গিয়ে সে দরজা খুলে দেয়। এমন সময় আমাকে লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে রাফাত অবাক হয়। রাফাতের দিকে তাকিয়ে ইমা প্রশ্ন করে, আমায় কেমন লাগছে? মোহনীয় দৃষ্টিতে রাফাত ইমার দিকে তাকায়, অশ্লীল হেসে বলে, একদম পরি, একটু কাছে আসো। আগে ভেতরে আসুন সাহেব, চলো। ভেতরে ঢুকে গলারটায় ঢিল করে ইমাকে জড়িয়ে ধরে এসে আলাদা রুমে নিয়ে যায়। ঠিক এমন সময় দরজা বন্ধ করতে যাবে রুমি, বাড়িতে ঢুকে কয়েকজন মানুষকে নিয়ে। ইমার রাফাতের দরজা ধাক্কা দিলেই ভেতর থেকে খুলে যায় দরজা। দুজনকে এত কাছাকাছি দেখে কয়েকজন ছিছি করতে থাকে। সবশেষে সিদ্ধান্ত হয় ওদের দুজনকে পুলিশে দেবেন, তাহলে বিয়ে পড়িয়ে দেবে। নিজের সম্মান হারানোর ভয়ে সেই সময়ে রাফাত রাজি হয়ে যায় এই প্রস্তাবে। তখন চালাকি করে ইমা কাবিন রাখে 10 লক্ষ টাকা, আর রাফাত ওর জালে ফেসে যায় পুরোপুরি। কিন্তু সবথেকে বড় সত্যি জানতে পারে যখন, যে ইমা কখনো মা হতে পারবে না। তারপরে দুজনে মিলে প্ল্যান করে যে সন্তান যেহেতু ভবিষ্যতে অ্যাডপ্ট করতে হবে, তার থেকে চৈতির কাছ থেকে কাস্টরি নিয়ে নিলেই হয়। রাফাত যখন হাসপাতালে গিয়ে পৌঁছালো ততক্ষণে বোধহয় বাচ্চাটাকে চৈতির থেকে আলাদা বেবি কর্নারে রাখা হয়েছে। সর্বোচ্চ আধা ঘন্টার জন্য বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়েছিল। যেহেতু প্রিম্যাচুয়ার ছিল বাচ্চা, সেহেতু বেশিক্ষণ কাছে রাখার সম্ভব হয়নি। চৈতি নিজেও বাচ্চা সুরক্ষার কথা ভেবে কোনো কথা বাড়ায়নি। একজন নার্স এসে বাচ্চাটাকে সাথে নিয়ে চলে গেছে। চৈতি নিজের চোখ বন্ধ করেছিল। স্যালাইন আর ওষুধের প্রভাবে যেন ঘুমে নেতি আসছে শরীর। রাফাতকে দেখে ক্ষেপে গিয়েছেন চৈতির বাবা। এগিয়ে এসে শার্টের কলার চেপে ধরলেন তিনি। হুট করে এমন হয় চমকে উঠল রাফাত। পেছনে মুখ ঘোরাতেই ওকে টানতে টানতে আলাদা জায়গায় নিয়ে গেলেন তিনি। কলার ছেড়ে মুখোমুখি প্রশ্ন করলেন, কোন সাহসে এখানে এসেছো তুমি? আমার মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই আর তোমার। আপনি ভুলে যাবেন না আঙ্কেল, আপনার মেয়ে আজও আমার বিবাহিত স্ত্রী। আপনি না চাইলেও ওর প্রতি আমার আলাদা অধিকার রয়েছে। ক্ষেপে গেলেন মিলন। সে চৈতিকে রেখে আরেক বিয়ে করেছে লম্পট, তার উপর আবার বলছি কিনা ওর নাকি অধিকার রয়েছে। একটু গলা কাঁপছে না ওর এমন ধরনের কথা বলতে? যতক্ষণ পর্যন্ত তুমি আরেক মেয়েকে বিয়ে না করে ঘরে তুলেছিলে ততক্ষণ অবধি আমার মেয়ের উপর তোমার অধিকার ছিল। কিন্তু তুমি নিজেই নিজের সব অধিকার হারিয়েছ নিজের হাতে, তোমার একটা সিদ্ধান্তে। আপনি ভুলে যাবেন না আঙ্কেল, আমি একটা সামর্থ্যবান পুরুষ। দুটো বিয়ে করার আমার ততটা পরিমাণ অর্থ সম্পদ আছে। আর ইসলামেও 2 বিয়ে জায়েজ আছে। ইসলাম শেখাও তুমি আমায়। প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কখনোই জায়েজ না, বরং অবৈধ। আর আইন মতেও এটা অন্যায়। একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করা। আমার মেয়ে চাইলেই তোমায় জেলে দিতে পারে। নেহাত তোমার ভাগ্য ভালো যে সে এখন অবধি তোমার বিরুদ্ধে মুখ খোলেনি। আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দিন, আমি ওকে দেখতে এসেছি। চৈতে সুস্থ হলে ওকেও বাড়িতে নিয়ে যাব। আপাতত হাসপাতালে থাকলে দুজনের প্রপার ট্রিটমেন্ট হবে, এই কারণে এখানেই থাকো। আমার মেয়েকে আবারও তোমার কাছে দিয়ে ভুল করব? এতটাই কি ফেল না আমার মেয়ে যে তোমার মতো কাপুরুষ কিটের কাছে ওকে দেব? ও সুস্থ হলেই তোমাদের ডিভোর্স হবে। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল রাফাদের। আহত প্রাণীর মতো হুঙ্কার দিল, এতই সস্তা নাকি? আমি ওকে ডিভোর্স না দিলেও ও কিভাবে ছাড়া পায় আমিও দেখব। আর তার থেকে বড় কথা, ও যেখানে যাওয়ার যাক, আমার বাচ্চাটাকে আমার হাতে তুলে দিই। রাগের বশে মিলন শেখ কলার চেপে নিচে ফেলে দিলেন রাহাতকে। হটকারিতায় কি হলো তা বোঝার আগেই রাফাতের মুখে আরও বুকে কতগুলো মার পড়ে গেছে তার হিসাব নেই। উন্মাদের মতো মারছেন তিনি। যতটা রাগ ক্ষোভ ছিল
সব মেটাতে বোধ হয় এই ধরনের আক্রমণ ওনার। ততক্ষণে রাফাতের চোখের নিচে কেটে রক্ত ঝরছে। মিলন শেখের হাতে বোধহয় ঘড়েছিল, তার আঘাত লেগেও গলার কাছটায় ছুলে গিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ অন্য আরেকজনকে মারছে, তা দেখেই কয়েকজন ওপাশে দাঁড়িয়ে উপভোগ করছিল। এর মধ্যে হাসপাতালের গেটে থাকা 2 কর্মীর নজরে তা চলে এলো। দৃশ্যটা তাদের চোখে পড়ার সাথে সাথেই তারা এগিয়ে এসে দুজনকে ছাড়ালো একে অপরের থেকে। যতটা মার রাফাত খেয়েছে তার থেকে বেশি আঘাত পেয়েছে মিলন শেখ। ওনার হাতের একটা নখ উপড়ে গিয়েছে। হাসপাতালের একজন কর্মী খ্যাক খ্যাক করে চিল্লিয়ে উঠল। পান খাওয়া লাল দাঁতগুলো দিয়ে পানির পিক বাইরে ফেলে এগিয়ে আসলো ওদের দুজনের দিকে। আরে মিয়া, আপনাগোর এত বয়স হওয়ার পরও এমন ঝগড়া করেন কেন? নিজেদের বয়সের দিকে একটু তাকান। মাঝ রাস্তায় এমন ভেজাল করেন, লোকে দেখলে কি কইবে? সারেন আমারে, ওই কুত্তারে মেরে তারপর শ্বাস নেব আমি। কত বড় সাহস! আমার একটা মাত্র মেয়ের সঙ্গে এরকম করে। ওর জন্য আমার একটা নাতি মারা গিয়েছে। আজও বাবা হয়ে নিজের মেয়েকে সে সত্যি কথাটা বলতে আমার বুক কেঁপে ওঠে। যখন আমার মেয়ের সামনে সেই সত্যিটা আসবে তখন আমি কিভাবে সামলাবো ওকে? আরে মিয়া, এটা হাসপাতাল, এখানে কাহিনী না করে পুলিশের কাছে যান। এত যখন সমস্যা, তাহলে আপনারা আইনের সাহায্য নেন না কেন? রাফাতকে বের করে একটা অটোতে উঠিয়ে দিল একজন দারোয়ান, আর মিলন সাহেবকে ভেতরের দিকে পাঠিয়ে দিলেন। মিলন সাহেব যখন নিজের মেয়ের কেবিনের সামনে আসলেন তখন দেখলেন যে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে চৈতি। ঘুমের ওষুধের প্রভাব বোধ হয় তখনও কাটেনি। নিজের মেয়ের দিকে তাকালে সত্যি তার বুকটা হু হু করেও কেঁদে ওঠে। যে মেয়ে কলেজ লাইফে সবসময় বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডায় মেতে থাকত, প্রতি মাসে নিজের চুল কত শত যত্ন করত, সময় পেলেই যে কোনো জায়গায় ঘুরতে চলে যেত, তার চোখের নিচেই আজ কত কালি, কতগুলো রাত সে ঘুমায় না। তার মেয়েটার দিকে তাকালে অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে। নিজের কাঁধে কারো হাতের অস্তিত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই পেছনে ঘুরলেন তিনি। নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলেন। তুমি কিছু খাওনি এখনো? খেতে এসো, নইলে অসুস্থ হয়ে পড়বে তো। কেবিনের ভেতরে কাচের দরজা দিয়ে তাকালেন মিলন শেখ। আমার মেয়েটা ওইখানে রয়েছে চৈতির মা। কতগুলো ঘন্টা হয়ে গেছে ও খায়নি। ওকে এই অবস্থায় রেখে কিভাবে আমি খাবার খাবো? তুমি যদি এমন করো তাহলে ও কিভাবে সুস্থ হবে? তুমি নিজেই বলো। তোমার এরকম করা দেখলে তো আমার মেয়েটা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি ওর এই অবস্থা দেখতে পারছি না চৈতির মা। নিজের মেয়ের এরকম অবস্থা দেখলে কোন বাবার গলা দিয়ে খাবার নামে? তাই বললে তো হবে না, তুমি নিজেও মানুষ, আর কত করবে এই বয়সে? তুমি যতই মুখে মুখে বলো না কেন যে চৈতিকে নিজের মেয়ে মানো না, কিন্তু ঠিকই ভালোবেসে আজ এতটা কষ্ট পাচ্ছ। তো কি করব চৈতির মা? আমার একটাই মেয়ে, যতই ভুল করুক অন্যায় করুক, ওর উপর রাগ পুষে রাখলেও ঘেন্না তো করতে পারি না। শার্টের হাতা দিয়ে নিজের দুচোখ মুছলেন তিনি। স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজের বড্ড মায়া হয় আফরোজা বেগমের। লোকটা গত 2 দিন ধরে কিছুই খায় না, সময় মতো গোসল করে না, এমনকি কোনো কাজও ঠিকঠাক করে না। শুধু নিজের মেয়ের কেবিনের আশেপাশে ঘুরতে থাকে। মেয়েটাকে বড্ড ভালোবাসত, আগে থেকেই কখনো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। কিন্তু মেয়ে তার বিয়ের আসর ছেড়ে নিজের প্রেমিকের হাত ধরে পালাবে, লোকটা কখনোই আন্দাজ করতে পারিনি। সে সময় বড্ড কষ্ট পেয়েছিলাম। এই কারণে মেয়ের উপর অভিমান আজ অব্দি পুষে রেখেছে। কিন্তু যে মেয়ের কান্নামাখা কথা বলার আওয়াজ শুনতে পেয়েছে, সে সময় পাগলের মতো কুমিল্লা থেকে ছুটে এসেছে। নিজের স্বামীর দিকে তাকালে নিজেরই বড্ড করুণা আর মায়া আসে ওনার। লোকটা জীবনে কখনো সুখ করতে পারল না, কথা বাড়ালো না। আর আফরোজা বেগম স্বামীর দিকে এক পলক তাকিয়ে সরে গেলেন। বাচ্চাটাকে ডাক্তার অনেক আগেই অন্য বেবির কর্নারে রেখেছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মুখ ঘুরিয়ে হাতে থাকা পানির বোতলটা রাখলেন। আজ 4 মাস হয়েছে নাতি আর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরেছেন চৈতির মা বাবা। বাড়িতে ফিরলেও চৈতির মাঝে কোনো পরিবর্তন নেই। আগেও যা ছিল এখনও তাই আছে। সারাটা দিন চোখের পানি ফেলে, বাচ্চাটাকেও তেমন সামলায় না।
সবটাই আফরোজা বেগমকেই করতে হয়। আর হ্যাঁ, হাসপাতাল থেকে ডিসচার্জের সময়ই ওকে জানিয়ে দেওয়া হয়েছে মারা যাওয়া বাচ্চার কথা। তখন সে কি কান্না! সেই কান্না করার সময় তার আহাজারিতে বুঝিয়ে হাসপাতালে আশেপাশে থাকা মানুষগুলো করুণ চোখে তাকিয়েছিল। এখন অবশ্য স্বাভাবিক, তেমন কারো সঙ্গে কথাবার্তা নেই। বাচ্চাটার যতটুকু মাকে প্রয়োজন ঠিক ততটুকুই সে কাছে থাকে, বাকি সময়টা আলাদা বন্ধ ঘরে নিজেকে নিয়েই কাটায়। মা বাবা অবধি বুঝতে পারে না মেয়ের হাবভাব। ওনারা মনে প্রাণে চাচ্ছেন যেন মেয়েটা আবার আগের জীবনে ফিরতে পারে, আগের মতোই হাসি খুশি থাকে, নিজেকে নিয়ে সামনে এগিয়ে যায়, এটাই ওনারা চান। এই 4 মাসে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি রাফাত। চৈতি নিজেকে কখনো বেহায়া বানিয়ে রাফাতের সামনে গিয়ে আর দাঁড়ায়নি। সময়টা এখন বিকেলের ঘরে। এমন সময় মিলন শেখ হাতে একটা কাগজের খাম নিয়ে বাড়িতে ঢুকলেন। বাবাকে বাড়িতে ঢুকতে দেখেই এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে আনল চৈতি। বাচ্চাটাকে নিয়ে তার মা একটু বাইরে গিয়েছে। সবসময় কাঁদতে থাকে, সামলাতে পারে না এভাবে চৈতি। মেয়েকে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে এগিয়ে এসে হাতের থেকে পানিটুকু নিয়ে খেলেন মিলন শেখ। ঘামটুকু পাশে থাকা গামছাই মুছলেন। চৈতি চলেই যাচ্ছিল, পেছন থেকে নিজের মেয়েকে ডেকে আনলেন। একটু এদিকে এসো চৈতি, কিছু কথা আছে তোমার সাথে। হাতে থাকা গ্লাসটা টেবিলের ওপর রেখে নিজের বাবার পাশে এসে দাঁড়ালো। জি আব্বু, বলো, নানু ভাই কোথায়? আসার পর থেকেই কোনো আওয়াজ পাচ্ছি না, বাইরে গিয়েছে নাকি? না, আম্মুর সাথে এমনি বাড়ির পেছনের দিকে জঙ্গলের কাছে রয়েছে। ছোট বাচ্চা না, আবার ওই দিকে কেন নিয়ে গিয়েছে? কোনো সমস্যা হবে না আব্বু, আম্মুর সাথেই তো আছে মনি। নজর বলতে একটা জিনিস আছে, এক্ষুনি ওকে নিয়ে বাড়িতে ফিরতে বলো। বলছি। আচ্ছা, তাহলে আমার একটা কথা শুনে যাও। বলো। হাতে থাকা কাগজের খাম থেকে আস্তে করে খুলে ভেতর থেকে একটা কাগজ বের করলেন তিনি। সেখানে স্পষ্ট করে সরকারি সিলমোহর মারা, টাইপিং করা প্রতিটি অক্ষর যেন কোনো কিছুর এক নীরব সাক্ষী দিচ্ছে। সরাসরি কাগজটা না দেখলেও আন্দাজ করতে পারল যে এইটা ওরা রাফাদের বিচ্ছেদের শেষ চিহ্ন। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল, যাকেবার অন্তত শান্তির শ্বাস ফেলতে পারবে এই মিথ্যা নোংরা সম্পর্ক থেকে। এক মুহূর্তে বের হয়ে আসাটাই যেন স্বস্তির। মেয়ে মানুষ সবকিছু মেনে সংসার করতে পারে, কিন্তু নিজের সংসার অন্য কারো ভাগ কখনোই মানতে পারে না। তা আবার নিজের স্বামী নিজেরই চোখের সামনে অন্য একটা মেয়ের সঙ্গে থাকবে। এই কারণে এইসব মেনে নেওয়ার থেকে আলাদা হয়ে যাওয়াটাই সব থেকে উত্তম বলে ভেবেছে। আর যেখানে রাফাতকে রেখে আরেকটা বিয়ে করেই ফেলেছে, সেখানে জোর জবরদস্তি করে থাকার তো কোনো মানেই হয় না। এর থেকে আলাদা হয়ে সংসার করাটাই বেটার। এই কারণেই পারিবারিকভাবে আলাদা হয়ে গিয়েছে এখন, শুধু সামাজিক আর আইনগতভাবে ডিভোর্স হয়ে গেলেই ওদের সব সম্পর্ক এখানেই শেষ। বাচ্চাটার দাবি অবশ্য রাফাত করেছিল, কিন্তু পুলিশের ভয় এবং দ্বিতীয় বিয়ে করার জন্য যখন হুমকি দেয় যে ওরা রাফাতের নামে কেস করবে, সেই সময় আর কোনো কথা বলেনি সেটা না, আসলে রাফাত ভয় পেয়ে গিয়েছিল মানুষ যখন বেআইনি কিংবা সমাজের বাইরে গিয়ে কোনো কাজ করে তখন তাকে সব দিক দিয়েই খেয়াল রাখতে হয়। চৈতের অবশ্যই এখন আর দুঃখ হয় না। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, ভাবতো নিজের মধ্যেই হয়তো কোনো কমতি আছে, কিন্তু বর্তমানে বুঝে গেছে যে পুরুষের বাইরে টান থাকে তাকে কখনোই ঘরে আটকানো যায় না। রাফাত ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে। আমি জানি না তোমার কি মতামত, কিন্তু আমি আশা করব তুমি দ্বিতীয়বার ওই ছেলের কাছে ফিরে যেতে চাইবে না। যে ছেলে তোমায় রেখে আরেকটা বিয়ে করতে পারে সেই ছেলে কখনোই চরিত্রবান নয়, কিংবা ভবিষ্যতে তোমাকে ভালোবাসবে না। ধন্যবাদ বাবা, আমার জন্য এতটুকু ভেবেছ, এই জন্য আমার অনেক ভালো লেগেছে। দোচোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল চৈতির। মিলন শেখ অবাক হলেন মেয়ের দিকে তাকিয়ে। এই মেয়ের গত 3 মাসে একবারের জন্য হলেও চোখ দিয়ে পানি পড়েনি, তাহলে এই শেষ মুহূর্তে এসে এতটা ভেঙে কেন পড়ছে? চোখের পানি মুছে ফেলে চৈতি। একটা বেমানির জন্য কেঁদে কেঁদে চোখ ভাসানোর কোনো মানেই হয় না। আমি কখনোই তোমার উপর নিজের মত চাপিয়ে দিইনি এবং এখনও দেব না। তোমার যা ভালো মনে হয় তাই করো।
বাবার দিকে সন্তুষ্টির নজরে তাকালো সে। পাশে থাকা কলমটা উঠিয়ে খসখসে মসৃণ কাগজের সই করে দিল। শুধু এই জন্ম না, পরজন্মের অধিকারটুকু দাবিটাও নিঃসন্দেহে ছেড়ে দিল। মেয়েকে কাগজে স্বাক্ষর করতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। মেয়েটা শেষ অবধি জীবনে একটু সুখ করতে পারল না। তবুও তিনি বাবা হয়ে নিজের মেয়েকে ফেলে দেন না। হয়তো ভুল করেছে, কম বয়সে, সবাই একটু আধটু ভুল করেই থাকে। তাই বলে সে ভুলের মাসুল আজীবন দেবে, এটা তো কোনো কথা না। ইতিমধ্যে রাফাত আর চৈতির ডিভোর্সে প্রায় ৮ থেকে ৯ মাস পার হয়ে গেছে। দুজন এখন আলাদা হয়ে থাকে। চৈতি এখন একটা বাচ্চাদের কেজি স্কুলে চাকরি করে। ইন্টার পাশ করার কারণে বেশি ঝামেলা পোহাতে হয়নি চাকরি পেতে। এই পুরো ৯ মাসের সম্পূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। আজকাল আর কারো কথা মনে পড়ে না। সময় পেলেই নিজের বাবা মার সঙ্গে একটু ফোনে কথা বলে। নিজেদের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরেই একটা বাসা ভাড়া করেছে থাকার জন্য। গত মাসে ওর ছেলেটার জন্মদিন ছিল। দারুণ একটা নাম রেখেছে সবাই মিলে, স্পর্শ। আজকাল স্পর্শকে নিয়ে সময় কেটে যায় ওর। কারো কথা তেমন মনে পড়ে না। সময় পেলে ২ মা ছেলে মিলে বাইরে ঘুরতে বেরিয়ে যায়। ভেবেছে সামনের মাসে সিলেট যাবে। একটু বাইরের আমেজে ঘোরাফেরা করলে মনের ভেতর থেকে আগে ভালো লাগা কাজ করতে শুরু করে দেয়। এমনিতেও বাইরে এখন শীত শীত, জানুয়ারি মাসটার শেষের পথে। তবুও যেন ঠান্ডা একটুও কমেনি। এই মাসের বেতন পেয়েই ৩,০০০ টাকা বাড়ি ভাড়া বাবদ আলাদা করে রেখে দিয়েছে চৈতি। এভাবে করে কখনোই পরিবার থেকে আলাদা থাকা হয়নি তার। শুধুমাত্র নিজের মনের খোরাক পূরণ করতে এই মুহূর্তে একটু আলাদা করে রেখেছে সবার থেকে। সবসময় তো আর সাথে পরিবার থাকবে না, এ কারণেই তার আলাদা থাকা। তাছাড়া প্রতি মাসে বাবার একটা নিজস্ব হাত খরচ তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে বিকেশে আলাদা করে পাঠিয়ে দেয়। ও জানে এই টাকাটা ওর দরকার, তবু নিজে কাজ করে কিছুটা সাহায্য করাটাই ওর কাছে আনন্দের সবচেয়ে বেশি। এই ৯ মাসে তেমন কারো সঙ্গে আর যোগাযোগ করেনি, এমনকি শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা বলার রুচি আসেনি। রাফাত আর ইমার ব্যাপারেও তেমন একটা কিছু শোনা যায় না। আর এসবের মাথা খাবায় না। সে যা চলে গেছে জীবন থেকে, তা নিয়ে আক্ষেপ করলে তো আর ফেরত আসবে না। বাচ্চাটা তো সকাল থেকে কাছে। সে ভেবেছে যাওয়ার সময় মায়ের বাড়িতে রেখে যাবে। মাঝে মাঝে ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করে যে এরকম মা বাবা না পেলে জীবনে কিভাবে এগোতে সে। কিছু কিছু সময় ওপরওয়ালা যা করে তা হয়তো ভালোর জন্যই করে। সকালের নাস্তা তৈরি করে কোনো মতে বাচ্চাকে নিয়ে বের হলো সে। আজ একটু সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছে। পেটের ঘা তেমন এখনও শুকায়নি। মোটামুটি শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা করে মাঝে মাঝে। স্পর্শ ততক্ষণে কাঁদতে শুরু করে দিয়েছে রীতিমতো। পুরো আধা ঘন্টা সময় কাটিয়ে নিজের বাড়ির সামনে এসে থামল সে। বাড়ির সামনে মা বাবা দুজনকে বসে থাকতে দেখল। তাড়াতাড়ি চপল পায়ে এগিয়ে গিয়ে বাচ্চাকে তার মায়ের কোলে ধরিয়ে দিল। আম্মু, তুমি আপাতত ওকে রাখো, আমি যাওয়ার পথে নিয়ে যাব। আজকে একটু মিটিং আছে স্কুলে। আমি রাস্তায় অটো দাঁড় করিয়ে রেখে এসেছি। আরে খেয়ে যা একটু কিছু। এতটা দূর থেকে আসলে আর সকাল সকাল না খেয়ে চলে যাচ্ছিস? আমি সকালে রান্না করে খাবার খেয়ে একেবারে বেরিয়েছি। তুমি চিন্তা করো না, আমার এখন খিদে নেই। টিফিন নিয়েছিস সাথে করে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু সাথে নিয়েছি আমি। তুমি চিন্তা করো না, তুমি শুধু বাচ্চাটাকে একটু দেখে রেখো, আমি যাওয়ার পথে নিয়ে যাব। চৈতি চলে যেতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে ডাকলেন আফরোজা বেগম। এগিয়ে এসে মেয়ের হাতে ১০০ টাকার একটা নোট গুজে দিলেন। চৈতি পেছনে তাকালো, দেখতে পেল মায়ের পাশেই তার বাবা দাঁড়ানো। এই টাকাটা যে উনি নিজে দিয়েছেন তার বুঝতে তার বেগ পেতে হলো না। আলতো করে হাসল সে। দাদু ভাইকে কি সকালবেলা কোনো খাবার খাইয়েছিলি, নাকি এরকমই খালি পেটে রেখে যাচ্ছিস? হ্যাঁ, সকালে সেরিলেক্স খাইয়ে দিয়েছিলাম। আর তুমি আরেকটু পর করে গরুর দুধ গরম করে দিও। যদি বেশি কান্নাকাটি করে তাহলে ঘুম পাড়িয়ে রেখে যাও। আচ্ছা হয়েছে, তোকে আর কোনো পাকনামি করতে হবে না। আমি তো বড় করেছি বাচ্চা না, তোদেরকে তো আমি নিজ হাতেই মানুষ করেছি। আচ্ছা আচ্ছা, আমার মা জননী, বুঝতে পেরেছি।
এটা আমি আর কোনো কথা বললাম না। আমি এখন চুপ। আচ্ছা মা, দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে এক্ষুনি রওনা দেই। আচ্ছা যা, তবে সাবধানে যাস। তখন কেবলই স্কুলের ঘন্টা দিয়ে দিয়েছে। ছুটি ইতিমধ্যে হয়ে গেছে। বাচ্চারা বের হচ্ছে গেট দিয়ে। শিক্ষক রুম থেকে নিজের ব্যাগ নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে চৈতি। আশেপাশের ভিড় এখন একটু কম, কারণ বাচ্চাদের মা বাবা এসে তাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে চৈতি একটা অটো কিংবা রিকশার জন্য দাঁড়িয়ে আছে। চৈতির রাস্তা পার হতেই যাবে, এমন সময় পেছন থেকে হাতে টান লাগলো তার। পেছনে ফিরে তাকাতেই উস্কো খুস্কো চুলের রাফাতকে দেখা গেল। এক মুহূর্তের জন্য চৈতির হৃদয় থমকে গেল রাফাতকে দেখে। এই মুহূর্তে তো ওর এখানে আসার কোনো কথা না, এবং ওর এই রাস্তাটাতে কোনো কাজ আছে বলে মনে পড়ে না চৈতির। তাহলে চেহারার বা এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কতদিন ঠিকমতো ঘুমায় না। নিজের হাতের দিক তাকানোর সাথে সাথেই ঝাড়া দিয়ে উঠল সে। কিছু কঠোর কথা শোনানোর জন্য উদ্যম হলো। কোন সাহসে তুমি আমার হাত ধরেছ এবং মাঝ রাস্তায় এসে এরকম তামাশা করতে চাইছ? রাফাত কোথায় থমকে গেল চৈতির এরম আচরণে। সবসময় নিজের দিকে শান্ত হিসেবেই দেখে আসে, সেই সংসার জীবনের শুরু থেকে এবং প্রেমের সময়টাতেও। কখনো চৈতি ওর সঙ্গে গলা উঁচু করে কথা বলেনি। এ কারণেই কোথায় ওর প্রেমটায় একেবারে নরম সরম হয়ে জমেছিল। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। চৈতি, আমার সঙ্গে একটু কথা বলো। এই, তোমার লজ্জা করে না? বউ রেখে এসে আরেক মহিলার সঙ্গে এরকম লুতুপুতু করছো? এমা যদি জানতে পারে তাহলে তোমার কি করবে ভাবতে পারছো? সবাই কিন্তু আমি না যে তোমাকে ছেড়ে দিয়ে দেবে। রাফাতের মুখে যেন কালো মেঘের ছায়া আসলো। উদাস বিষণ্ণ মুখে বলল, ইমা নেই। এক মুহূর্তের জন্য থমকে গেল চৈতি। পুরো ঘটনাটা বুঝতে পারল না। রাফাত কি বলতে চাইছে তা তার বোধগম্যের বাইরে গেল। মানে, ইমা কোথায় গেছে? আর তুমি মাগুরা থেকে এখানে আসলে কিভাবে? পালিয়ে গেছে মানে? ইমার তোমার বিয়ে হলোই তো কিছু মাস আগে, আর এর মধ্যেই ওর সঙ্গে ওর সংসার করতে পারলে না? নিজের কথাটুকু শেষ করে তার ছেলের হাসি হাসল চৈতি। শেষ অবধি প্রকৃতির সবার প্রতি প্রতিশোধ নেয়। ওপরালা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। নিজের কৌতূহল লুকিয়ে রাফাতকে প্রশ্ন করল, কার সাথে পালালো? আমার সঙ্গে সংসার করার পর থেকেই ওর শুধুমাত্র চাহিদা বেড়ে যাচ্ছিল। প্রতি মাসে মাসে নিজের পছন্দ অনুযায়ী শপিং করা, টাকা পয়সা ওড়ানো, সবকিছু যেন ওর নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। তারপর আর কি, রোজকার ঝামেলা। আমার চাকরির টাকায় তার সংসার চলছিল না। বলা চলে সে তার বিলাসিতা নিয়েই থাকতে পছন্দ করছিল। যখন আমার থেকে বেশি টাকাওয়ালা একজনকে পেল, সেই দিনেই পালিয়ে চলে গেছে সেই লোকের সঙ্গে। আমাদের ফ্ল্যাটের নতুন এক চাকরিওয়ালা এসেছিল, তার সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল। আর যখন ও জানতে পারল আমার এইডস হয়েছে, তখন আমাকে ছেড়ে সেই রাতেই পালিয়ে গেল। কথাগুলো বলতে বলতে রাফাত দু চোখের জল ছেড়ে দিল। গলা ভেঙে আসলো ওর। হঠাৎ করে মাটিতে বসে চৈতির পা জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল সে। আশেপাশে ভালো করে তাকালো চৈতি, দেখল কেউ তাকিয়ে আছে কিনা। আর যাই হোক, এটা ওর পেশাগত জায়গা, এখানে অন্তত কোনো ধরনের সিনক্রেট সে চায় না। চৈতি নিজের সাথে রাফাতকে নিয়ে অন্যদিকে এসে দাঁড়ালো। ওই দিকটায় বেগ লোক সমাগম ছিল। কেউ যদি আবার প্রশ্ন করত দুজনের মধ্যে কি সম্পর্ক, তখন কি জবাব দিত? আদৌ এই প্রশ্নের কোনো জবাব হয়? ওহো, হয় না। যেখান থেকে একবার ফিরে এসেছে ঠিক সেই একই জায়গায় আর ফেরা সম্ভবই না। রাফাতের কথায় চৈতির মাথায় বাজ পড়ার মতো হয়েছে। ইমার ব্যাপারে ও অতটা চমকায়নি। স্কুল লাইফ থেকে এসে দেখেছে ইমার একাধিক প্রেম। ওসবের সাক্ষীও ছিল নিজে। শুধু সবচেয়ে কাছের বান্ধবী বলে কাউকে কিছু জানায়নি কখনো। তবুও বিয়ের পরও যে চরিত্রে পরিবর্তন আসবে না, সেটা অবশ্য ভাবেনি। দীর্ঘশ্বাস ফেলল। ও জানে চরিত্রের দোষলারা কখনোই ভালো হয় না। তবুও শুধু শুধু তাদের থেকে আশা করাটা বোকামি। ও সবচেয়ে বেশি চমকেছে রাফাতের এইডস হয়েছে শুনে। রাফাত যে অসুস্থ তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়ে গেছে। অনেকদিন বোধহয় নিজের যত্ন নেয় না। চেহারার দশাও বেশ কাহিল।
মুখের আদলে বেশ পরিবর্তন এসেছে। চোখ কোটরে ঢুকে গিয়েছে, নিচে বেশ কালি জমেছে, ঠোঁটগুলো একেবারে কালো হয়ে গেছে মনে হয়। এখন সিগারেটও ধরেছে। আগে খেত না কখনো অবশ্য, কিন্তু অতিরিক্ত টেনশনে থাকলেই রাতভর সিগারেট খাওয়া চলতো তার। একসময় ঝগড়া ঝগড়া করে ওই সিগারেট খাওয়া বন্ধ করেছিল চৈতি। ও এরপর আর কখনো রাফাতকে সিগারেট খেতে দেখেনি সে। আজ এতগুলো দিন পর সামনাসামনি আবারও দুজন। রীতিমতো জোরাজোরি করে পা ধরেছে রাফাত। এই পা ছাড়ো, কি করছো রাফাত? আমার থেকে দূরে সরে যাও বলছি। প্লিজ চৈতি, আমার কাছে আবার ফিরে চলো তুমি। তাচ্ছিল্য করে হাসল চৈতি। হ্যাঁ, তোমার কাছে আবার ফিরি, আর তুমি নতুন করে আরেকজনকে নিয়ে বাড়িতে ওঠো। আমার প্রতি নতুন করে অত্যাচার করতে পারো, তাই না? যেভাবে আমাকে তুমি আঘাত করেছিলে আমি আজও ভুলিনি। আমার পেটে থাকা সন্তানটার কথাও তুমি চিন্তা করনি একবার। বলতে গিয়ে গলা ধরে এলো চৈতির। আজও সেই সময়টার কথা মনে পড়লে চিৎকার করে কান্না আসে। সেই সময়টা মনে করিয়ে দেয় যে কিভাবে ও কষ্ট পেয়েছিল, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করত। ও কিভাবে সহ্য করেছিল ইমার রাফাতকে পাশাপাশি। আজও ঘেন্না হয় নিজের পছন্দের ওপর। কিভাবে নিজের মা বাবার মতো ভালো মানুষের বিরুদ্ধে গিয়েছিল, আর সেই মানুষটাই ওকে এত নোংরাভাবে ভেঙে দিয়েছিল। রাফাত কেঁদে দেওয়ার উপক্রম ততক্ষণে হু হু করে গলা ভেঙে কাদার আওয়াজ আসছে। একবার চৈতি, শুধু একটা বার আমাকে সুযোগ দিয়ে দেখো। মানুষ মাত্রই ভুল করে, আমিও তো একটা মানুষ। আমি ভুল করেছি, তার বদলে প্রতিনিয়ত শাস্তি পাচ্ছি। নিজের সন্তান থেকে দূরে আছি। আমার বাচ্চা তো জানেই না, চেনেই না নিজের বাবাকে। প্লিজ চৈতি, একবার হলেও ফিরে এসো আমার সংসারে। আগের মতো করে দিব আমি সবকিছু। আগে যেমন আমি আর তুমি একসাথে থাকতাম, ঠিক তেমনই থাকব। ঠাস করে থাপ্পড় মেরে দিল চৈতি। রাফাতের বাগালে থাপ্পড় পড়তেই হতভম্ব হয়ে গেল সে। চৈতি ওকে মারল। যে মেয়েটা আজীবন ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছে, সে মেয়েটা এভাবে মারতে পারল? তোমার মতো একটা নোংরা জঘন্য মানুষের কাছে আর একবারও ফিরতে চায় না আমি। তোমাকে দেখলেই আবার ঘেন্না আসে। কোন সাহসে তুমি এইখানে আমার সঙ্গে দেখা করতে এসেছো আবার? প্লিজ চৈতি, আমি আজ তোমার গোলাম হয়ে থাকব। তারপরও আবার সন্তানকে আমার সঙ্গে একটু দেখা করতে দাও। চলে যাও রাফাত। বিশ্বাস করো, তোমায় দেখলে আমার ভেতরের রাগগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। তুমি যদি আমার সামনে থেকে চলে যাও, এতে আমাদের দুজনেরই ভালো হবে। আমি চাই না ভবিষ্যতে কেউ কারো মুখ দেখাদেখি হোক আমাদের। চৈতি, আমি বারবার একটা সুযোগ চাইছি। মানুষ হিসেবে আমি ভুল করেছি, কিন্তু তাই বলে আমাকে শুধরানোর সুযোগটা অন্তত দিতে হবে। কষ্ট হচ্ছে চৈতির। এ কষ্টে মাথা চাড়া দিয়ে ওঠে, শ্বাসকষ্ট সমস্যা বেড়ে যাবে মনে হচ্ছে। মাঝে মাঝে অতিরিক্ত টেনশন থাকলে এইভাবেই শ্বাসকষ্টতা তার শুরু হয়। যেমন এই মুহূর্তে নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট লাগছে। অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েছে। ও চায় না এই মুহূর্তে রাফাতোর সামনে আসো। তুমি আমার সামনে থেকে যাবে নাকি আমি পুলিশ ডাকবো? দেখো, আমি চাই না আর কোনো কাহিনী হোক। যা শেষ হওয়ার সব শেষ। আমি তোমার মতো একটা চরিত্রহীনের কাছে ফিরব, কিংবা আমার সন্তানকে তোমার হাতে তুলে দেব। এটা তুমি ভাবো কোন সাহসে? পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ তুমি। তোমার জন্য আমি এবার একটা সন্তানকে হারিয়েছি। জন্ম নিয়ে আবার কোলে আসার আগে সে মারা গিয়েছে। বোঝো একটা মায়ের কতটা কষ্ট হয়? নিজের সন্তানকে নিজ হাতে স্পর্শ করার আগেই তাকে দাফন করা দেওয়া হয়েছে। আমার বাচ্চাটা আজ আমার কাছে নেই। তোমার কাছে যদি ফিরিয়ে তুমি পারবে তাকে ফিরিয়ে দিতে পারবে? চৈতি চলে যাওয়ার জন্য রাস্তার বাইরে পা বাড়িয়েছিল। এমন সময় পেছন থেকে ওর কাঁধ ঝাঁকিয়ে উঠল রাফাত। প্রচণ্ড ব্যথায় কচকে গেল মুখখানা। আশেপাশে কয়েকজন প্রাপ্তবয়স্ক লোক যাচ্ছিল। একটা মেয়েকে এরকম রাস্তার মাঝখানে হ্যারেস করতে দেখে এগিয়ে আসলো তারা। এই ছেলে, তুমি এই মেয়ের সঙ্গে কি করছো? ফাইজলামি করো অর্ধেক রাস্তায়? আপু, এই লোকটাকে আপনি চিনেন? এক পলক রাফাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো চৈতি। ধীর সুস্থে বলল, জি না, আমি এই লোককে চিনি না। তার মানে এই কুলাঙ্কার মাঝ রাস্তায় এমনি এমনি মেয়েদেরকে বিরক্ত করছে? ধরে বেটাকে, ওকে বুঝিয়ে দিই মেয়েদের হ্যারেস করার ফল কি। আরে
বোঝেন না, মেয়ে দেখলে এরকম ছেলেদের যৌবন জ্বালা বেড়ে যায়। ওদেরকে ধরে আচ্ছা মতো কয়েকটা দিলে ঠান্ডা হয়ে যাবে একেবারে। হৈ হৈ রব করে কয়েকজন লোক এগিয়ে এসে কয়েকটা চট থাপ্পড় মারতে লাগলো রাফাতকে। এমনিতে দুর্বল শরীর ছিল, তারপর আবার এতটা আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল সে। ভেবেছিল চৈতি একবার হলেও এগিয়ে এসে ওকে বাঁচাবে, কিন্তু দেখা গেল চৈতি হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতেই অনেকটা পথ এসে গেছে চৈতি। হুট করে ও অনুভব করল খুব নোংরা একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে, যেখানে শুধুমাত্র ওর মানসিক অশান্তি বাড়ছিল। অনুভব করতে পারছি যে কিছুটা শান্তি এসে জুড়ে গেছে ওর জীবনে। হুট করেই মনের মধ্যে একটা কথা চলে আসলো, আমরা যাদেরকে ভালোবাসি তারা যদি আমাদেরকে এক টুকরো ভালোবাসা দিত, তাহলে বোধহয় পুরো পৃথিবীতে কেউ ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করত না। পেছনে ফেরার তারা অনুভব করল না। গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এখনো শীত শেষ হয়নি। বোঝা যাচ্ছে বসন্ত এসে যাচ্ছে, সামনেই বসন্ত আসতে চলেছে। সমাপ্ত।